সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমার পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনার সার্বক্ষণিক আমাদের সাথে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য, চ্যানেলকে দিনকে দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, চ্যানেলকে কৃতজ্ঞতা প্রকাশ করি তার জন্য। আপনারা সকলে জানেন আমরা একটা প্রোগ্রাম চালু করেছি এখানে, যেটা হচ্ছে যে তৃণমূলের কথা। পর্ব 2 গেছে, কাল পরশুর ভিতরে 3 আসবে, 4 আসবে, এভাবেই করে আমরা চেষ্টা করছি বিভিন্ন নেতাদেরকে ধরে এনে সামনে রাখতে এবং আপনাদেরকে ডাকতে, যে আপনারা আপনাদের মনের কথা বলুন, ওদের কথা, ওদেরকে জিজ্ঞেস করুন আপনাদের মনের কথা, কি হয়েছিল, কমিটি কি করবে না করবে সব কিছু বলুন। এরপরও পরিলক্ষিত করছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের এমনে যা উৎসাহ দেখি, কমেন্টস যেরকম লেখেন, আপনার ফেস টু ফেস এসে কেউ ফেস করতে চান না, এটা ভয় পান সম্ভবত। তো জানি না কি, তবে আশা করি যে এই প্রোগ্রামটি অসম্ভব ভালো করবে, কারণ তার কিছু কিছু ফল আমি অলরেডি দেখতে শুরু করে দিয়েছি। এই প্রোগ্রামটার ফল গত 2 দিন আগে আপনার এই এস এম কামাল হোসেন যখন আমাদের অতিথি ছিলেন, তখন ওখানে আপনার নারায়ণগঞ্জ না কোন জায়গার জানি এক ভদ্রলোক এসে কিছু কথা বলেছিলেন। ওই যে সাবেক সাবেক চোর বিদ্যুৎ মন্ত্রী বিপুর কথা, না দীপু না বিপু, ওর কথা। তো আজকে দেখলাম যে ওখান থেকে আমারে ফোন দিয়ে মানে একরকম আমাকেই হুমকি, যে আমি কেন এদেরকে চান্স দিই, মনে হয় যেন আমি তার চাকর। তো এই বিষয় নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট বানাবো, জাস্ট ছোট করে আপনাদের বলে দিলাম এখন। তো আজকে যে জন্য আপনারা এতক্ষণ থাম্বনেল এবং হেডলাইন দেখলেন, যে আমাদের যিনি আপনার পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন আর কি, খলিল, রাজার খলিল, তিনি আসলে কেন এই মন্ত্রিসভায়, সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার জন্য, এবং সাথে টুকটাক 2-একটা বিষয় নিয়ে আরও আলোচনা হবে। চলুন আগে আমরা এই রজার খলিল কেন বর্তমান সরকারের মন্ত্রিসভায় আছে। আপনারা যারা 2001 সালের নির্বাচন সরাসরি দেখেছেন, মানে খুব মনোযোগ দিয়ে দেখেছেন, বুঝতে শিখেছেন, তারা জানেন যে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগকে কিন্তু হারানো হয়েছিল। এটা একদম স্বীকৃত কর্তা, যে লতিফুর রহমান যিনি ছিলেন, লতিফুর রহমান সিইসি ছিলেন, প্রধান নির্বাচক তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এই ওনারা মিলে আওয়ামী লীগ সরকারকে হারিয়েছিলেন। তা নাহলে আওয়ামী লীগ সরকার এত কম সিট পেত না। আওয়ামী লীগ সরকার, ঠিক আছে, আমি ধরে নিলাম যে হারান নিয়ে আওয়ামী লীগ সরকার জিততো না, ওখানে বিএনপি জামাত জোটই জিততো, যে তাহলে হয়তো 100 সিট মিনিমাম পেত আওয়ামী লীগ, এত কম সিটে আওয়ামী লীগ। তো সেই সময়কার এই যে 2001 সালের তত্ত্বাবধায়ক প্রধান লতিফুর রহমানের ভাইরা হচ্ছেন যে আমাদের এই খলিলুর রহমান। তিনি ভাইরা কাম পিএস ছিলেন এই লতিফুর রহমানের, আমাদের রাজার খলিল। তো ধরেন ওনারাই তো এনেছিলেন ওই সময় বিএনপি জামাতকে। জামাতের জামাত এবং বিএনপির সাথে সখ্যতা কিন্তু এই মেজর খলিলের তখন থেকে। এরপরে যখন এই 17 বছর গেল, এরপর আপনারা দেখলেন যে যখন আপনার এই নতুন ইন্ট্রিম করলেন ডাক্তার ইউনূস, এরপরে ওনাকে উড়িয়ে আনা হলেন, কাকে, এই আমাদের খলিল সাহেবকে প্রথমে এনে ওনাকে বানানো হলেন কি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ওই যে রোহিঙ্গাদের কিনে একটা করিডোর খোলা হবে, এইটার জন্য একটা খেলা চলছিল, এইটার জন্য বানানো হলেন। এই বানানোর মধ্যে উনি এক সময় যা আপনার অজিত দোভাল স্যার সাথে দেখা করতে গেছেন, তখন অজিত দোভাল বলেছেন যে আপনি কে বলছেন আমি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা। বলছে আপনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, আমার তো আপনার সাথে কথা বলার দরকার নেই, আমি ন্যাশনাল, আপনি যদি কথা বলতে হয় আমার সাথে, যারা কথা বলে, আমি কথা বলতে চাই যে রাষ্ট্রীয় একজন কর্মকর্তা, যিনি পুরো রাষ্ট্রের আপনার ইয়ের কি বলে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যারা, তাদের সাথে, আমি নিজে একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমি আপনার রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা নাকি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা আপনার সাথে কথা হবে। চরম বেজ্জতির পরে উনি দেশে ফিরে আসেন। ফিরে এসে পরে ওনাকে আবার সেই ন্যাশনাল উপদেষ্টায় বানানো হয়, পদ ক্রিয়েট করে। এই পদ আমাদের বাংলাদেশে ছিল না। এরপরে আপনাদের নির্ঘাত মনে আছে যখন বিএনপি প্রধান তারেক জিয়া ডিসেম্বরের ভিতর নির্বাচন চাইলেন,
সারা দেশ টালমাটাল, হায় 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 হায়, ডিসেম্বরের ভিতর নির্বাচন মানে তো কঠিন জিনিস। তো এই অবস্থায় তারেক জিয়াকে সামাল দেওয়ার জন্য এই আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের খলিল সাহেব, উনি সরাসরি ডাক্তার ইউনূস সহ বাকি যারা আছেন সবাইকে উড়িয়ে নিয়ে আসলেন কোথায়, আপনার লন্ডনে। এইখানে এনে তারেকের সাথে দেখা টাকা করিয়েছেন। এক প্রকার আপনার, যদিও সম্মান দেখিয়ে তারেক ওনার ওখানে গিয়েছে, কিন্তু এক প্রকার এরকম যে তারেকের কাছে যায়, তারেক তুমি আমার আব্বা, প্লিজ আমাকে বাঁচাও। ইনুসের কথা হতো যে আমি তুমি এভাবে করিও না, আমি নির্বাচন দিয়া দিব রে বাবা, আমেরিকার এই ঘটনা সব বুঝাইয়া টুজাইয়া দিয়া নির্বাচনে তুমি আসবা বাবা, এগুলো বইলে টইলে গেলেন। এরপর আপনি দেখেন যে এই যে যতগুলো দেশের অ্যাম্বাসেডার বাংলাদেশে নিযুক্ত, আমেরিকান, তার ব্রিটিশ, অমুক তমুক সব অ্যাম্বাসেডাররা কিন্তু আইসা সরাসরি এসে তারেকের সাথে দেখা করে যান। সেগুলো কিন্তু এই ইয়ের কাজ, কার, খলিলের কাজ, খলিলুর রহমানের কাজ। মানে পুরো পৃথিবীর যত কূটনীতিক আছে এদেরকে গোলায়া আইনা তারেকের সাথে বৈঠক করাচ্ছেন সব খলিল। তো এত কিছু যে লোকটা করছে, সেই লোকটার প্রতি তো কৃতজ্ঞতা তো থাকবে না। ও তো আর সীমারের বাচ্চা না, তারেক তো আর সীমার না বা পশুর সন্তান তো না, সুতরাং তার তো একটা সিম্পেথি বা এক্সপেক্টেন্স থাকবে। আর কেন জানি মনে হচ্ছে সেই এক্সপেক্টেন্স এবং সেই সিম্পেথির কারণে যে আপনি এত বছর পরে আমাকে ক্ষমতায় এনে দিয়েছেন, এর উপহার হিসাবে খলিলকে এটা দিতে পারে। এবং খলিলের সাথে যেহেতু ইন্টারন্যাশনালি 18 মাসে ব্যাপক একটা কানেকশন আছে, সেই জন্য আপনার উনি দিতে পারেন। এবং দ্বিতীয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেহেতু ভারত, এবং বিএনপির অনেক বড় বড় সিনিয়র টপমোস্ট নেতা আছেন, যেমন আপনার এই সালাউদ্দিন সাহেব আছেন, আমির খসরু আছেন, ওনারা যে হয়তো আপনার নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমুক তমুক সবার সাথে কথা বলতে পারবেন, ওনাদের এই ক্যাপাসিটি আছে, যে কোনো বড় বড় হাই পলিটিক্যাল ফিগারের সাথে কথা বলতে পারবেন। কিন্তু ওনারা কেউ ওই ক্যাপাসিটি নেই যে অজিত দোভালের সাথে কথা বলতে পারবেন। এখন আপনারা বলতে পারেন ভাই অজিত দোভালের সাথে কেন নয়, কারণ অজিত দোভাল তো ভাই ইয়ে না, রাজনীতিবিদ না, উনি টেকনোক্রেট, উনি রাজনীতিবিদ না, উনি ন্যাশনাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। উনি একমাত্র ব্যক্তি যে উনি জিও পলিটিক্স, ন্যাশনাল সিকিউরিটি এগুলোর উপরে উনি স্পেশালিস্ট, এইটা নিয়ে উনি কাজ করেন। উনি সরাসরি নরেন্দ্র মোদীর কানে যাইয়া বলতে পারেন। উনি কোনো রাজনীতিবিদ না, উনি কোনো রাজনীতি ঘরানা থেকে আসেন নাই। এটা যদি কেউ মনে করেন যে উনি নরেন্দ্র মোদীর রাজনীতি করেন, না 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 না, উনি একদম পুরোপুরি আলাদা। সুতরাং ওনার মতন একজন লোককে এই খলিল বুঝাইয়া শুনাইয়া নরেন্দ্র মোদীর সাথে ইউনূসের মিটিং করে ফেলছে। সুতরাং তারেক জিয়া হয়তো সেটাও চিন্তা করছে যে এই লোককে দিয়া হয়তো আমরা একটা কাজ করাইতে পারবো, যেহেতু সীমান্তে এখন চরম সমস্যা ইন্ডিয়ার সাথে, তো পুরা যায় যায় অবস্থা, এগুলো থেকে হয়তো ঘুরে আনতে পারবো। এইসব বিষয় চিন্তা করে হয়তো খলিলকে রেখেছেন। আর অনেকেই এখন বলছেন যে ভাই দেখেন এই এরা কখন নিষেধাজ্ঞা তুলবে আওয়ামী লীগের উপর থেকে, আওয়ামী লীগ রাজনীতি ফিরে। তো আমি বলবো কি জানেন, আওয়ামী লীগ নেতা কর্মী আপনার যারা আছেন, তাদের যদি আপনাদের যদি সামান্যতম লজ্জাবোধ থাকে, তাহলে আপনারা আপনাদের শক্তি প্রদর্শন করে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় শুধু, আর নিষেধাজ্ঞা থাকার না থাকা আপনাদের রাস্তায় নামা উচিত। তার কারণ হচ্ছে যে তা না হলে অতীতেও শুনে এসেছি যে জিয়র রহমানই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। আর এবার যদি তারেক জিয়ার হাতে এটা যায়, তাহলে আজীবনের জন্য শুনতে থাকবেন, তার মানে আপনাদের রাস্তায় কিছু করার আর ক্ষমতা নাই। তো আওয়ামী লীগ এখন যদি ফিরে আসে, রাস্তার উপর ক্ষমতা দেখায়, ক্ষমতা দেখাইয়া যদি এই ওনাদের উপর থেকে যে অবৈধ যে এই নিষেধাজ্ঞা এগুলো বাতিল করাতে সরকারকে বাধ্য করতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে মূল কাজ। আর সেটা না হইলে আগামী অদূর ভবিষ্যতে শুনবেন তারেক জিয়া মাত্র আসলো, 3-6 মাস যাক, কারণ এখন তো সারা বাংলাদেশে তারেক কেয়ামত, তারেক মাতাম, তারেক ঈদ উৎসব, তারেক শাড়ি, তারেক শার্ট, তারেক প্যান্ট, এরকম, মানে সারা বাংলাদেশ তারেকময়। সরি টু সে, সারা